আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পারফেক্ট অথেন্টিক শামি কাবাবের রেসিপি। দেখিয়েছি কিভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন কমপক্ষে 1 থেকে 2 মাস। চেষ্টা করেছি খুব সহজভাবে এবং বাসায় আছে এমন সব উপকরণে পুরো রেসিপিটি তুলে ধরার। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের রেসিপি। যেই পাত্রে আমি কাবাবটা রান্না করব সেখানে আমি নিয়ে নিচ্ছি 700 গ্রাম পরিমাণ গরুর মাংস। আজকে আমি আপনাদেরকে গরুর মাংসের শামি কাবাব তৈরি করে দেখাবো। আর এখানে অবশ্যই হাড় ছাড়া এবং সামান্য চর্বিযুক্ত এরকম গরুর মাংস ব্যবহার করতে হবে। সেটা নিয়ে নিচ্ছি আর মাংসটাকে আমি খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অন্যদিকে আমি আধা কাপ পরিমাণ বুটের ডালকে ভিজিয়ে রেখেছিলাম সারা রাতের জন্য। কমপক্ষে 4-5 ঘন্টা ভিজিয়ে রাখার চেষ্টা করতে হবে। তারপর ভালো মতো ধুয়ে এখানে নিয়ে নিয়েছি। আধা কাপ পরিমাণ শুকনো অবস্থাতে ছিল, ভিজিয়ে নেওয়ার পর সামান্য একটু বেড়ে গিয়েছে। সেই ডালটাও আমি দিয়ে দিয়েছি মাংসের মধ্যে। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2 থেকে 3 ইঞ্চি সমান একটা দারচিনিকে ছোট টুকরা করে দিয়েছি আর 3টা এলাচ দিয়ে দিয়েছি। এখন গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আপনারা চাইলে গোটা গরম মশলা যেটা একটু আগে দিয়েছি সেটা স্কিপ করে 2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিতে পারেন। 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া এবং আধা চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়াও দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/3 কাপ অর্থাৎ 1 কাপের 3 ভাগের 1 ভাগ পরিমাণ তেল। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আমি একটা বড় সাইজের পেঁয়াজের প্রায় অর্ধেকটা এখানে দিয়ে দিয়েছি। কাপে মাপলে 1/3 কাপের মতো হয়েছে। 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং আধা টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিয়েছি। শুকনা মরিচ দিয়ে দিচ্ছি 2 থেকে 3টার মতো। যেহেতু আমরা পরবর্তীতে কাঁচা মরিচের ঝালটা দেব, এখানে শুধুমাত্র ফ্লেভারের জন্য শুকনা মরিচটা ব্যবহার করা হয়েছে। গুঁড়া করা শুকনা মরিচ ব্যবহার করা যাবে না, তাহলে রঙটা পরিবর্তন হয়ে যাবে। শামি কাবাবের পারফেক্ট কালারটা আপনারা পাবেন না। সব উপকরণগুলোকে খুব ভালো মতো কচলে মাংসের সাথে মিলিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে কাজটা করবেন। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, আবারও ভালো মতো কচলে মিশিয়ে নিচ্ছি। দেখতে পারবেন সব কিছু একদম ভালো মতো আগে থেকেই মিলিয়ে নিতে হবে, ঠিক এইভাবে। এরপর চুলায় আমি প্রথমে মিডিয়াম আঁচে এই মাংসটাকে বসিয়ে দিয়েছি। মিডিয়াম আঁচে এখন 2 থেকে 3 মিনিটের মতো এটাকে ভেজে নেব। চুলার আঁচটা এই পর্যায়ে অবশ্যই মিডিয়ামেই রাখতে হবে। 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পরে আপনারা দেখতে পাবেন কিছুটা রঙটা পরিবর্তন হয়ে গেছে মাংসের এবং পুরো মশলাটা খুব ভালো মতো মিশে গেছে মাংসের মধ্যে। ঠিক সেই পর্যায়ে পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য যথেষ্ট পানি আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে। আপনাদের মাংসের উপর নির্ভর করে পানির পরিমাণটা কম বা বেশি লাগতে পারে। চুলার আঁচটা একদম বাড়িয়ে দিয়ে যখন বলক ফুটতে শুরু করবে তখন চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে এটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। যতক্ষণ রান্না করা হবে অবশ্যই কিছুক্ষণ পর পর ভালো মতো এভাবে উপর থেকে নিচ করে নেড়ে দিতে হবে। যেহেতু আমরা এখানে ডাল ব্যবহার করেছি সেহেতু নিচে লেগে যেতে পারে, তাই আপনারা কিছুক্ষণ পরপর চেষ্টা করবেন ঢাকনা খুলে খুব ভালো মতো নেড়ে দিতে। মাংসটা ঠিক এইভাবে পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত আমাদেরকে এটা রান্না করতে হবে। যখন আপনারা দেখবেন মাংস এবং ডাল খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে তখন আপনারা চুলার আঁচটাকে একদম বাড়িয়ে দিয়ে অতিরিক্ত যে পানিটা থাকবে সেটাকে শুকিয়ে নেবেন। পানিটা পুরোপুরি শুকিয়ে গেলে ঠিক এইভাবে এটাকে আরও 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর এটা তৈরি হয়ে যাবে। এখন এটাকে আমি ঠান্ডা করে নেব। পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। যখন ঠিক এরকম পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে এর মধ্যে আমি যে গোটা গরম মশলাগুলো দিয়েছি সেগুলোকে আমি সরিয়ে নিচ্ছি। আপনাদের ব্লেন্ডারটা যদি অনেক বেশি স্ট্রং হয়ে থাকে তাহলে এটাও ব্লেন্ড হয়ে যাবে, কিন্তু আমি এগুলোকে সরিয়ে নিতেই বেশি পছন্দ করি। তারপর এটাকে খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে ঠিক এইরকম পর্যায়ে নিয়ে আসতে হবে। একদম পেস্ট বানিয়ে ফেলা যাবে না, যেহেতু পানিটা পুরোপুরি শুকিয়ে নিয়েছি। ঠিক এই ধরনের একটা মিশ্রণ তৈরি হবে। এখন অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং স্বাদ মতো কাঁচামরিচ কুচি। এখানে কাঁচামরিচ কুচির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। আর পেঁয়াজ আর কাঁচামরিচের জন্য সামান্য পরিমাণ লবণ ব্যবহার করেছি। কাবাবে লবণের পরিমাণটা চেক করে দেখবেন, যদি প্রয়োজন পড়ে এই পর্যায়ে আপনারা লবণটা বাড়িয়েও নিতে পারেন। খুব ভালো মতো এখন পেঁয়াজকে কচলে কচলে মিলিয়ে নিতে হবে কাঁচামরিচের সাথে। একটা পর্যায়ে আপনারা দেখবেন পেঁয়াজ থেকে পানি বের হতে শুরু করেছে কচলে নেওয়ার কারণে লবণ দিয়ে।
সেই পর্যায়ে আপনারা আস্তে আস্তে এভাবে মাংসের যে মিশ্রণটা আমরা তৈরি করেছি ব্লেন্ড করে সেটা দিয়ে দেবেন। এই এলোমেলো মিশ্রণটাকে জড়ো করার জন্য অর্থাৎ বাইন্ডিংয়ের জন্য আমরা এখানে ব্যবহার করছি ডিম। এখানে কি পরিমাণ ডিম লাগবে সেটা নির্ভর করবে আপনি কাবাবের মাংসের মধ্যে কতটুকু পানি রেখেছেন, পেঁয়াজ থেকে কতটুকু পানি বের হয়েছে সেটার উপর। তাই আপনারা প্রথমে অল্প অল্প করে দিয়ে দেখবেন, প্রয়োজন বোধে পরবর্তীতে আবার ডিম অ্যাড করে নিতে পারেন। খেয়াল রাখবেন দরকার হলে একটু ডিম বাড়িয়ে ব্যবহার করবেন, ডিম যেন কম না হয়, তাহলেই সেটা তেলে দেওয়ার সাথে সাথে ছড়িয়ে যায় বা ছিটে যায়। পরিমিত পরিমাণে ডিম আপনাদেরকে অবশ্যই ব্যবহার করে ঠিক এরকম একটা মসৃণ মিশ্রণ আপনাদেরকে তৈরি করতে হবে। যখন আপনারা এভাবে একটা বল বানাবেন দেখবেন কোনো প্রকার কোনো ক্র্যাক বা ফাটল যেন কাবাবের মধ্যে না থাকে, তাহলে বুঝতে হবে আপনাদের বলটা যদি পারফেক্ট মসৃণ হয় কাবাবও মসৃণ হবে এবং সেটা তেলে দিলে আর খুলে যাবে না। আমার এখানে 2টা ডিমই লেগেছে, আপনাদের ডিমের সাইজের উপর নির্ভর করে এই ডিমের পরিমাণটা কিন্তু কম বা বেশি লাগতে পারে। এখন আমি এগুলোকে পারফেক্ট সাইজ দিয়ে নিচ্ছি। শামি কাবাব সাধারণত গোল ধরনের হয়ে থাকে, আমি পছন্দ করি একটু পাতলা করে শামি কাবাবটা তৈরি করতে, তাহলে বাইরের দিকটা সুন্দর ক্রিস্পি হয় এবং ভেতরের সফট ভাবটা কম থাকে। পুরুত্বটা যদি একটু বেশি রাখা হয় তাহলে ভেতরের সফট ভাবের পরিমাণটা একটু বেশি থাকে। আপনারা যদি সেটা পছন্দ করেন সেভাবেও বানিয়ে নিতে পারেন। শামি কাবাবে অনেকে পুর ব্যবহার করেন বেরেস্তার, এখানে আমার ঘরে বানানো বেরেস্তা রয়েছে এবং শব্দটা শুনে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি। এই বেরেস্তাটাই আমি এখন ভেতরে পুর হিসেবে ব্যবহার করব। আপনারা চাইলে এভাবে পুর দিয়েও বেরেস্তা বানাতে পারেন, এটা খেতেও দারুণ টেস্টি লাগে। বেরেস্তার একটা রেসিপি আমার চ্যানেলে কিন্তু আছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এছাড়া উপরে আই বাটনে ক্লিক করলেও পেয়ে যাবেন। ভেতরে পুরটা দিয়ে খুব ভালো মতো এটাকে সিল করে দিতে হবে। প্রয়োজন বোধে আপনারা আরও একটু কাবাবের মাংস দিয়ে ঠিক এইভাবে সিল করে নেবেন। আপনারা যখন কাবাবটা বানাবেন চেষ্টা করবেন ধারগুলোকে খুব ভালো মতো এভাবে মসৃণ করে দিতে, ধারের অংশগুলোতে যেন ফাটল না থাকে, তাহলেও কিন্তু তেলে দেওয়ার সময় অনেক সময় কাবাবটা খুলে যায়। এখন আমি আরও অন্য ধরনের একটা পুর দিচ্ছি, এটা হচ্ছে কাঠবাদামের পুর। আপনারা যে কোনো বাদাম কুচি এখানে ব্যবহার করতে পারেন, আমার হাতের কাছে কাঠবাদাম কুচি ছিল আর আমি আরও একটু বেরেস্তা দিয়ে এটাকেও একটা পুর হিসেবে একটু ভিন্নভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। পুর সহ করবেন বা পুর ছাড়া সেটা নির্ভর করবে আপনাদের উপর। আমি যেই কাবাবগুলো তৈরি করেছি সেটার উপরে একটা প্লাস্টিক র্যাপ দিয়ে এর উপরে আরও একটা কাবাব রেখেছি। অন্যদিকে এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, কমপক্ষে 2 ঘন্টার জন্য রেখে দিতে হবে। আমি সারা রাতের জন্য রেখে দিয়েছি এবং আমার কাবাবগুলো শক্ত হয়ে গেছে। কাবাবের স্তরগুলোর মাঝখানে প্লাস্টিক র্যাপ দিয়ে রাখার কারণে দেখুন খুব সহজে আমি কাবাবগুলোকে তুলে নিতে পারছি। আপনাদের হাতের কাছে যদি প্লাস্টিক র্যাপ না থাকে আপনারা পলিথিনের ব্যাগ ছোট টুকরা করে কেটেও ব্যবহার করতে পারেন। আমি সাধারণত কাবাবটাকে এরকম পলি ব্যাগে করে রাখতে বেশি পছন্দ করি, এতে আমার কাছে মনে হয় ফ্রিজে জায়গাটা কম লাগে। আপনারা চাইলে এয়ারটাইট কন্টেনারে ভরেও রেখে দিতে পারেন। যতটুকু প্রয়োজন ভাজার সময় ঠিক ততটুকু বের করে বাকিটা অবশ্যই ডিপ ফ্রিজে রেখে দেবেন। এভাবে কমপক্ষে 1 থেকে 2 মাস সংরক্ষণ করা যায়। এখন আমি ভাজতে চলে আসলাম, সেই জন্য আমি এখানে তেল গরম বসিয়ে দিয়েছি। আমি ডুবো তেলে শামি কাবাব ভাজবো এবং কাবাবগুলোকে ভাজার ঠিক আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখেছি। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে বাদামি রং করে ভেজে নেব। কতটুকু বাদামি রং করবেন সেটা নির্ভর করবে আপনাদের উপর। চুলার আঁচটা বেশি কম করে ভাজতে যাবেন না, যেহেতু এটা পুরোপুরি সিদ্ধ হওয়া ভাজতে খুব কম সময় লাগে, তাই আপনারা চেষ্টা করবেন চুলার আঁচটা মিডিয়াম কিংবা মিডিয়াম হাইতে রেখে বাদামি করে ভেজে তুলে নিতে। 2 থেকে 3 মিনিটের মতন সময় লাগে। আমি ডুবো তেলে কাবাবগুলোকে ভেজেছি, আপনারা চাইলে অল্প তেলে এপাশ ওপাশ করে চুলার আঁচটা মিডিয়ামে রেখেও এগুলোকে ভেজে নিতে পারেন। ডুবো তেলে ভাজলে সময়টা কম লাগে এবং উল্টানোর পেরেশানিটা আর থাকে না। এই ছিল আমার আজকের আয়োজন। আমি চেষ্টা করেছি আপনাদের সামনে সহজভাবে আমার এই রেসিপিটা তুলে ধরতে। পোলাও, বিরিয়ানি কিংবা ভাত সব কিছুর সাথে মানিয়ে যায়। এছাড়া বিকালে স্ন্যাক্স হিসেবে সস দিয়ে খেতেও কিন্তু দারুণ মজাদার। শুধুমাত্র সালাদ দিয়েও আপনারা এটা খুব মজা করেই খেতে পারবেন। এই ছিল আমার আজকের আয়োজন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ আপনাদের সবাইকে সহি সালামতে রাখুন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। কিপ ওয়াচিং ভোজন বিলাস বাই আলাইসা।